Assalamu alaikum. Sixth Banking Professional Exam 2025, first part JAIBB, Junior Associate of Institute of Bankers Bangladesh, এর সাবজেক্ট কোড 105, সাবজেক্ট নেম বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক যোগাযোগ। এই বিষয়ের উপরে আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে মোট অধ্যায় রয়েছে ছয়টি। ছয়টি মডিউল রয়েছে, মডিউল এ, বি, সি, ডি, ই, এফ। আমরা লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতিপূর্বে মডিউল এ এর ক্লাস সম্পন্ন করেছি। আজকে অনুষ্ঠিত হবে মডিউল বি এর ক্লাস। আপনারা জানেন ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরিচালনা করে আইবিবি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। আইবিবি দুটি পর্বে এই পরীক্ষা গ্রহণ করে থাকে। প্রথম পর্ব জে এ আই বিবি, দ্বিতীয় পর্ব এ আই বিবি। প্রথম পর্বে 6টি বিষয়ে পরীক্ষা দিতে হয়, দ্বিতীয় পর্বেও 6টি বিষয় পরীক্ষা দিতে হয়। প্রথম পর্বের 6টি বিষয় বাধ্যতামূলক, দ্বিতীয় পর্বে 5টি বিষয় বাধ্যতামূলক, একটি বিষয় ঐচ্ছিক। অর্থাৎ কয়েকটি সাবজেক্টের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। প্রথম পর্বে 6টি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক যোগাযোগ, যার সাবজেক্ট কোড 105। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পূর্বে ব্যাংকিং ডিপ্লোমা বলা হতো। প্রতি বছর দুইবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2025 সালে এপ্রিলে একবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন 2025 সালের অক্টোবরে অনুষ্ঠিত হবে ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম। ব্যাংকিং প্রফেশনাল এক্সামের প্রথম পর্বের 6টি সাবজেক্টের ভিতরে 5টি সাবজেক্ট বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেওয়া যাবে। কেবলমাত্র বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইংরেজি মাধ্যমে দিতে হবে, অর্থাৎ ম্যান্ডেটরি ইন ইংলিশ। আপনাকে বিজনেস কমিউনিকেশন পরীক্ষা অবশ্যই অবশ্যই ইংরেজিতে উত্তর করতে হবে। বাংলায় উত্তর করলে পরীক্ষায় আপনি মার্ক পাবেন না। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আপনাদের সাথে আছি। বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, মডিউল বি। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব তা হলো ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ; নন ভার্বাল কমিউনিকেশন, অমৌখিক যোগাযোগ; ভিজুয়াল কমিউনিকেশন, চাক্ষুষ যোগাযোগ; আপওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগ; ডাউনওয়ার্ড কমিউনিকেশন, নিম্নমুখী যোগাযোগ; হরাইজন্টাল কমিউনিকেশন, আনুভূমিক যোগাযোগ; এক্সটার্নাল কমিউনিকেশন, বাহ্যিক যোগাযোগ; ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ; ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগ; ইনফর্মাল কমিউনিকেশন, অনানুষ্ঠানিক যোগাযোগ। এই বিষয়গুলো আমরা মডিউল বি তে শিখব। আপনারা জানেন আইবিবি ব্যাংকিং প্রফেশনাল এক্সামের স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করেছে। আইবিবির ওয়েবসাইটে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বইটি পাওয়া যাবে অনলাইন সংস্করণ। আপনারা সেখান থেকে বইটি সংগ্রহ করে প্রস্তুতি নিতে পারেন। আমি আবার বলছি, বিজনেস কমিউনিকেশন পরীক্ষা আপনাকে ইংরেজিতে উত্তর করতে হবে। তবে আমরা প্রেজেন্টেশনে বা আমাদের এই ক্লাসে ইংরেজির পাশাপাশি বাংলাতেও উত্তর দিয়েছি। বাংলায় উত্তর দেওয়া হয়েছে আপনাদের বুঝার সুবিধার জন্য, যাতে আপনারা সহজে বিষয়টি বুঝতে পারেন। অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলায় যদি আমরা কোনো জিনিস খুব সহজে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি, সেটি অবশ্যই আমরা ইংরেজিতে সুন্দর করে গুছিয়ে উত্তর করতে পারবো। তবে তার আগে আমাদেরকে এটি বাংলায় বুঝতে হবে। ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ, যে যোগাযোগে মুখে কথা বলা হবে। নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে মুখে কোনো কথা বলা হবে না কিন্তু যোগাযোগ হবে বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির মাধ্যমে। ভিজুয়াল কমিউনিকেশন, চাক্ষুষ যোগাযোগ, অর্থাৎ কোনো কিছু আমরা দেখে, চোখে দেখে যে যোগাযোগ করি। আপওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যদি কোনো যোগাযোগ করে, সেটি হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন, প্রতিষ্ঠানের টপ অথরিটি
বা সিনিয়র ম্যানেজমেন্ট অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যখন তার অধীনস্থ বিভিন্ন শাখা এবং উপশাখার কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ স্থাপন করে, সেটি হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, নিম্নমুখী যোগাযোগ। হরাইজন্টাল কমিউনিকেশন, আনুভূমিক যোগাযোগ। এক্সটার্নাল কমিউনিকেশন, একটি প্রতিষ্ঠান, এর বাংলা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। একটি প্রতিষ্ঠান যখন অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তখন সেটি হচ্ছে বাহ্যিক যোগাযোগ। ধরুন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের সাথে যোগাযোগ করে, এটি হবে এক্সটার্নাল কমিউনিকেশন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যদি অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, সেটি হবে এক্সটার্নাল কমিউনিকেশন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যদি সোনালী ব্যাংকের সাথে যোগাযোগ করে, সেটি হবে এক্সটার্নাল কমিউনিকেশন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যদি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, সেটিও হবে এক্সটার্নাল কমিউনিকেশন। অর্থাৎ নিজ প্রতিষ্ঠান বা নিজ সংগঠনের বাইরে অন্য কারো সাথে কোনো প্রকার যোগাযোগ স্থাপন করলে সেটি হবে বাহ্যিক যোগাযোগ বা এক্সটার্নাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার বিভিন্ন শাখা উপশাখা, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়ের সাথে যদি যোগাযোগ করে, সেটি হবে ইন্টারনাল কমিউনিকেশন। ধরুন, সোনালী ব্যাংক যদি সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ স্থাপন করে, এটি ইন্টারনাল কমিউনিকেশন। যদি তার অডিট বিভাগের সাথে মানব সম্পদ উন্নয়ন বিভাগের যোগাযোগ হয়, সেটি হবে অভ্যন্তরীণ যোগাযোগ বা ইন্টারনাল কমিউনিকেশন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সদর দপ্তর যদি পল্লবী শাখার সাথে যোগাযোগ স্থাপন করে, এটি হবে ইন্টারনাল কমিউনিকেশন। কারণ একই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের কোনো ব্রাঞ্চে যদি যোগাযোগ করে, তাহলে সেটি হবে ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ। ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগ। ফর্মাল কমিউনিকেশন, আমরা ফর্মাল কমিউনিকেশন করতে পারি দাপ্তরিক কোনো চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে যে যোগাযোগ করা হয় সেটি হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন, যেখানে অফিসিয়াল ডেকোরাম মেনটেন করা হয় না বা অফিসিয়াল প্রসিডিউর সুচারুরূপে পরিপালন না করে যে যোগাযোগ স্থাপন করা হয়, সেটি হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। তাহলে মডিউল বিতে আমরা শিখব ভার্বাল কমিউনিকেশন, যার বাংলা মৌখিক যোগাযোগ; নন ভার্বাল কমিউনিকেশন, যার বাংলা অমৌখিক যোগাযোগ; ভিজুয়াল কমিউনিকেশন, যার বাংলা চাক্ষুষ যোগাযোগ; আপওয়ার্ড কমিউনিকেশন, অর্থ ঊর্ধ্বমুখী যোগাযোগ; ডাউনওয়ার্ড কমিউনিকেশন, অর্থ নিম্নমুখী যোগাযোগ; হরাইজন্টাল কমিউনিকেশন, অর্থ আনুভূমিক যোগাযোগ; এক্সটার্নাল কমিউনিকেশন, অর্থ বাহ্যিক যোগাযোগ; ইন্টারনাল কমিউনিকেশন, অর্থ অভ্যন্তরীণ যোগাযোগ; ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগ; ইনফর্মাল কমিউনিকেশন, অনানুষ্ঠানিক যোগাযোগ। আমরা এখন দেখব ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। এইখানে দুটো ছবি দেখা যাচ্ছে, ভার্বাল কমিউনিকেশন। এই ছবিটা ডান দিকে যে ছবি, এখানে দেখা যাচ্ছে একজন মেয়েকে এবং একজন ছেলেকে কথা বলতে, অর্থাৎ দুজনে কথা বলছে। তো কথা বলার জন্য কি করতে হয়, মানে কথা বলা মানে মুখ ব্যবহার হয়, মুখ থেকে মৌখিক, অর্থাৎ মুখে মুখে যে যোগাযোগ, সেটি হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। এই ভার্বাল কমিউনিকেশনের চারটা পার্ট আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এইখানে এই ছবিতে একজনকে দেখা যাচ্ছে, তিনি হেডফোনে বা ইয়ারফোনে কোনো কিছু শুনছেন। লিসেন, লিসেনিং, তিনি শ্রবণ করা বা কোনো কিছু শোনা। স্পিকিং, কোনো কিছু বলা, স্পিকিং, কোনো কিছু বলা। রিডিং, এইখানে একজন মেয়েকে দেখা যাচ্ছে, সে বই পড়ছে, এটা হচ্ছে রিডিং। আর তার পরের ছবিতে একজন ছেলেকে দেখা যাচ্ছে, তিনি কলমে দিয়ে খাতায় কিছু একটা লিখছে, কোনো কিছু লেখা হচ্ছে রাইটিং। তাহলে ভার্বাল কমিউনিকেশন চারটা পার্ট আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনারা যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য মাস্টার্স করা, পিএইচডি করা বা কোনো রিসার্চ ওয়ার্কের জন্য অথবা এমফিল করার জন্য মানুষ স্কলারশিপ পাওয়ার চেষ্টা করে, দেশের বাইরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে গ্রাজুয়েটদের মানে মান নির্ধারণের ক্ষেত্রে কিছু টেস্ট গ্রহণ করা হয়। একটি টেস্ট হচ্ছে আইএলটিএস, একটি জিআরই, জিম্যাট। তো আইএলটিএস বিশ্বের অধিকাংশ দেশেই স্বীকৃত একটি
ভাষাগত টেস্ট, যেটা ইংরেজির দক্ষতা যাচাই করা। আইএলটিএস পরীক্ষার চারটি ধাপে, মানে চারটি পার্ট রয়েছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনারা যদি এই বিষয়ে অবগত, মানে আইএলটিএস সম্পর্কে ফেসবুক, ইউটিউব বা গুগলে সার্চ করলে জানতে পারবেন আইএলটিএস পরীক্ষা চারটি পার্ট রয়েছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমাদের ভার্বাল কমিউনিকেশনও ঠিক আইএলটিএস এর মতো চারটি পার্ট রয়েছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো এইখানে একটি সম্পর্ক আছে। কিরকম? আপনি কোনো কিছু স্পিকিং করার আগে আপনাকে লিসেনিং করতে হবে, অর্থাৎ আপনি কোনো জিনিস যদি ভালো করে শুনতে পারেন তবে সেটি বলতে পারবেন। ভালো করে আপনাকে লিসেনিং শুনতে হবে, দেন স্পিকিং বলতে হবে। একটি উদাহরণ দেখাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন টিচার ক্লাস নেয়, প্রথমে টিচার কিন্তু কোন একটি বিষয় ছাত্রছাত্রীদেরকে পড়ায়। পড়ানোর পরবর্তীতে তিনি ছাত্রদের কাছ থেকে বা ছাত্রীদের কাছ থেকে কতটুকু শিখলো সেই বিষয়ে প্রশ্ন উত্তর পর্ব গ্রহণ করে। সেখানে স্টুডেন্টরা তারা যা শিখতে পেরেছে সেটা বলে। তাহলে স্টুডেন্টরা আগে লিসেনিং, আগে শুনে, দেন স্পিকিং বলে। ধরুন টিচার বায়োলজি ক্লাস নিচ্ছে অথবা সায়েন্স ক্লাস নিচ্ছে, সেখানে তিনি ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান স্টুডেন্টকে পড়িয়েছে। তো স্টুডেন্টরা আগে মনোযোগ দিয়ে সেটা শুনবে, তারপরে সেটি বলবে, স্পিকিং। পরবর্তী যে দুটো পার্ট, রিডিং আর রাইটিং, এর মাঝেও একটি সম্পর্ক রয়েছে। আপনি কোনো কিছু লিখতে হলে আপনাকে আগে রিডিং পড়তে হবে। ধরুন প্রতি বছর জানুয়ারি মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এ জানুয়ারি মাসে নতুন বই সরবরাহ করা হয়। তো বই প্রথমে স্টুডেন্টদেরকে দেওয়া হয়। স্টুডেন্টরা এই বই পড়াশোনা করে। 6 মাস পরে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা নেয়, হাফ ইয়ারলি এক্সামিনেশন। আবার 6 মাস পরে পরীক্ষা নেয়, অ্যানুয়াল এক্সামিনেশন বা বার্ষিক পরীক্ষা। তো স্কুল থেকে প্রথমে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের কি দেওয়া হয়? বই দেওয়া হয়। কেন দেওয়া হয়? বইটা পড়ার জন্য। প্রথমে রিডিং করতে হবে, এরপরে পরীক্ষা যখন আসবে তখন স্টুডেন্টরা পরীক্ষার হলে কি পড়াশোনা করে কি শিখলো, মানে রিডিং করে যা শিখতে পারলো সেটি আবার রাইটিং, খাতায় লিখবে। তাহলে আগে হবে রিডিং, তারপরে হবে রাইটিং। আগে হবে লিসেনিং, তারপরে হবে স্পিক। ভার্বাল কমিউনিকেশনকে যদি আমরা ডেফিনেশন লিখি সেটা হবে এরকম: ভার্বাল কমিউনিকেশন মিন্স communicating a message by speaking or writing the message to the recipient. এই রিসিপিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাপক। স্পিকিং মানে বলা, রাইটিং মানে লেখা, অর্থাৎ আপনি হয় মুখে বলবেন অথবা কাগজে লিখে দিবেন। এই মেসেজ মানে কি? একটি বার্তা। কমিউনিকেটিং মানে কি? তথ্য আদান প্রদান করা বা যোগাযোগ করা। ভার্বাল কমিউনিকেশন মিন্স কমিউনিকেটিং আ মেসেজ বাই স্পিকিং অর রাইটিং দ্য মেসেজ টু দ্য রিসিপিয়েন্ট। অর্থাৎ প্রাপকের কাছে বার্তা মৌখিকভাবে কিংবা লিখিতভাবে পৌঁছানোই হচ্ছে মৌখিক যোগাযোগ। Before engaging in verbal communication, the sender must understand the language in context properly. কোনো মৌখিক যোগাযোগ করার আগে যে যোগাযোগ করবে বা যে সেন্ডার, যিনি তথ্যটা প্রেরণ করবে, তাকে অবশ্যই প্রেক্ষাপটটা যথাযথভাবে বুঝতে হবে। মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষাটা সঠিকভাবে বুঝতে হবে। অ্যান্ড, এবং বি এবল টু আর্টিকুলেট হিজ অর হার আইডিয়াস, তার আহ, ধারণাটা সঠিকভাবে প্রকাশ করতে হবে। ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রিসাইসলি অ্যাজ পসিবল, যতটা সংক্ষেপে এবং সুন্দরভাবে সম্ভব সেটি প্রকাশ করতে হবে। ভার্বাল কমিউনিকেশন এন্টেইলস লিসেনিং, স্পিকিং, রাইটিং অ্যান্ড রিডিং। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আছে লিসেনিং, আছে স্পিকিং, আছে রাইটিং, আছে রিডিং। এটিকে আমরা যদি বাংলায় বলি তাহলে কি হবে? মৌখিক যোগাযোগ বলতে বোঝায় বার্তা প্রাপকের নিকট বলা অথবা লিখে পৌঁছে দেওয়া। হয় আপনি মুখে বলবেন কিংবা কাগজে লিখে পৌঁছে দিতে হবে। মৌখিক যোগাযোগে যুক্ত হওয়ার পূর্বে প্রেরণকারীকে অবশ্যই প্রেক্ষাপটের ভাষাটি ভালোভাবে বুঝতে হবে এবং
যতটা সম্ভব সঠিকভাবে সেই ভাষায় তার ধারণাগুলি প্রকাশে সক্ষম হতে হবে। এইখানে কয়েকটা ছবি দেখা যাচ্ছে। এই যে বাম দিকের যে ছবি, প্রথমে দেখুন একজন ছাত্র লিসেনিং, সে কোনো কিছু শুনতেছে, তারপরে সে কোনো কিছু বলতেছে, এটা হচ্ছে স্পিকিং। এরপরে ওই ছাত্র কোনো কিছু বইয়ে পড়তেছে, এটি হচ্ছে রিডিং। তারপরে সে তার যা পড়লো সেটি খাতায় লিখতেছে, এটি হচ্ছে রাইটিং। তাহলে ধাপটা কিভাবে শুরু হবে? প্রথমে রিডিং, প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। এইখানে আরো একটি ছবিতে এই ধারাবাহিকতাটা দেখানো হয়েছে। একদিকে আছে ইনপুট আর একদিকে আছে আউটপুট। লিসেনিংটা হচ্ছে আপনার ইনপুট, আপনি কোন জিনিসটা শুনতে পারলেন। আর স্পিকিং হচ্ছে আপনি বলবেন। লিসেনিং আপনি শুনবেন, আর স্পিকিং আপনি বলবেন। তাহলে শোনাটা হচ্ছে ইনপুট এবং বলাটা হচ্ছে আউটপুট। রিডিং হচ্ছে কোনো কিছু পড়া, আপনি সেটা পড়বেন। আর রাইটিং হচ্ছে লিখবেন। রিডিংটা ইনপুট এবং রাইটিংটা আউটপুট। এখানে একটি ছবি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশনের মাধ্যম, বার্তা কতভাবে প্রেরণ করা যায়। দেখুন একজন ল্যাপটপ, মানে ও এক জায়গায় মেঝেতে ফ্লোরে বসে ল্যাপটপ ব্যবহার করছে এবং তিনি যোগাযোগ করছে। আরেকজন চেয়ারে বসে ল্যাপটপ ব্যবহার করছে, তিনিও যোগাযোগ করছে। একজন ডেস্কে বসে ল্যাপটপ ব্যবহার করছে, তিনি যোগাযোগ করছে। এই ভদ্রমহিলার হাতে ল্যাপটপ না, এটি হচ্ছে একটি ট্যাব। তিনি কোথাও বসেনি, বরঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তিনিও আরেকজনের সাথে যোগাযোগ করছেন। যোগাযোগ বিভিন্ন পরিস্থিতিতে করা সম্ভব। ভার্বাল কমিউনিকেশনের ভিতরে যে লিসেনিং পার্ট রয়েছে, এর বাংলা হচ্ছে কোনো কিছু শোনা বা শ্রবণ করা। দেন স্পিকিং, কথা বলা। রিডিং, পড়া। রাইটিং, লেখা। যদি প্রশ্ন আসে ভার্বাল কমিউনিকেশন পার্ট কয়টি, উত্তর হবে এই চারটি: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই চারটি মিলিয়ে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। শ্রবণ করা, কথা বলা, পড়া, লেখা। আমরা মাঝে মাঝে বলি না সে পড়ালেখা করে, তো পড়ালেখাকে ইংরেজিতে বলতে কি বলতে হবে? রিডিং এন্ড রাইটিং। রিডিং এন্ড রাইটিং দুটো হলে তারপরে হবে পড়া, লেখা। লিসেনিং, ভার্বাল কমিউনিকেশন প্রথম যে পার্ট সেটা হচ্ছে লিসেনিং। লিসেনার শুড ফলো দ্য ফলোইং স্টেপস। এখন আপনি যখন লিসেনিং করবেন, কোনো কিছু শুনবেন, এই যে এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এই বালক কিছু একটা শুনতেছে। আমরা শুনি কিসের মাধ্যমে? কান দিয়ে শুনি। কানকে ইংরেজিতে কি বলা হয়? এয়ার। এইখানেও একটি ছবি দেখা যাচ্ছে, একজন মাইকিং করতেছে, আরেকজন সেটি মনোযোগ সহকারে শুনতেছে। আপনার লিসেনিং কিন্তু পারফেক্ট হতে হবে। সঠিকভাবে যদি কোনো কিছু শুনতে না পারেন বা শ্রবণ করতে না পারেন, তাহলে আপনার কমিউনিকেশন সঠিক হবে না। এইখানেও একটি লিসেনিং এর ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে আইএলস লিসেনিং প্র্যাকটিস, অর্থাৎ আইএলটিএস পরীক্ষা দেওয়ার যে ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই লিসেনিং একটি পার্ট আছে। সেখানে একজন ট্যাবে কোনো কিছু দেখতেছে এবং এই হেডফোনে কিছু একটা শুনতেছে। তো যাই হোক, আমাদের লিসেনিং কে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পাঁচটি কাজ করতে হবে অ্যাক্টিভ লিসেনিং এর জন্য। নাম্বার ওয়ান, পজিটিভ মাইন্ডসেট, ইতিবাচক মানসিকতা। আমাদের মানসিকতাটা নেগেটিভ রাখলে হবে না, পজিটিভ রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। নাম্বার টু, অ্যাক্টিভ পার্টিসিপেশন, সক্রিয় অংশগ্রহণ। ধরুন একটি হল রুমে একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হচ্ছে, আপনি যদি ওই প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেন তাহলে আপনি কিছু শুনতে পারবেন। আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে আপনার শুনতে পারা হবে না। তার মানে লিসেনিং এর জন্য আপনার পার্টিসিপেশন করতে হবে, অর্থাৎ এবং সেটা অ্যাক্টিভ হতে হবে, সক্রিয় অংশগ্রহণ করতে হবে। রেসপেক্ট সাইলেন্স, মানুষ সবসময় মুখে কথা বলে এমনটা না, নীরবতার মাধ্যমেও আহ কোনো ভাষা প্রকাশ করা সম্ভব। রেসপেক্ট সাইলেন্স। নাম্বার ফোর, বি অ্যাটেন্টিভ টু নন ভার্বাল কিউস, অমৌখিক ইঙ্গিতগুলোর প্রতি মনোযোগী হওয়া।
অমৌখিক ইঙ্গিতগুলোর প্রতি কি হওয়া, মনোযোগী হওয়া। আমরা অনেক নন ভার্বাল কিউজ আছে বা বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি, গেস্টার, চোখের ইশারা, অথবা আপনার বিভিন্ন চিহ্ন আছে। এগুলো দেখার মাধ্যমে বা এগুলো প্রকাশ করার মাধ্যমেও মানুষ যোগাযোগ করতে পারে। এই বিষয়গুলোর প্রতিও আপনাকে মনোযোগী হতে হবে। বি অ্যাটেন্টিভ টু নন ভার্বাল কিউজ। নাম্বার 5, মেক নোট। নোট রাখা। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় শুনতে পারবেন, সেটি খাতায় লিখে রাখবেন। এখনকার স্মার্ট মোবাইলের যুগে অনেক কিছু খাতায় লিখতে হয় না, কারণ আমাদের স্মার্টফোনে নোট নামে একটা অ্যাপস আছে। সেখানে আমরা অনেক কিছু লিখে রাখতে পারি, আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে লিসেনিং অ্যাক্টিভ করার জন্য বা অ্যাক্টিভ লিসেনিং এর জন্য আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ লিসেনিং এর জন্য আমাদের পজিটিভ মাইন্ডসেট, অ্যাক্টিভ পার্টিসিপেশন, রেসপেক্ট সাইলেন্স, বি অ্যাটেন্টিভ টু নন ভার্বাল কিউজ, মেক নোট, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের লিসেনিংটা অ্যাক্টিভ হবে। এইখানে আরেকটি জিনিস, সেটি হচ্ছে এই যে নিচের যে ছবি, এই এর একটি উদাহরণ আপনাদের দিই। আপনারা ঢাকা শহরে দেখবেন মাঝে মাঝে বিদ্যুৎ অফিস মানে ডেস্কো বা ডিবিডিসি এদের মাইকিং হয় যে আহ, আগামীকাল সকাল 10 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ লাইনে রিপেয়ারিং এর কাজ করা হবে, লাইন বন্ধ থাকবে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এরকম করে এলাকায় মাইকিং করা হয়। আপনি যদি এই তথ্যটা সঠিকভাবে জানেন, তাহলে আপনি কি করবেন? আপনি আহ লাইন বন্ধ হওয়ার আগেই প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি সংরক্ষণ করবেন, বা যেসব বিষয় যেমন মোবাইল ফোনে চার্জ দেওয়া বা ইলেকট্রিক যে সকল ডিভাইস যেটা চার্জেবল, সেগুলো পর্যাপ্ত চার্জ মেনটেন করা। তো এগুলো আগে থেকে আপনার প্রস্তুতি নিতে হয়। যদি আমি তথ্যটি জানতে পারি বা মনোযোগ সহকারে শুনতে পারি, কিন্তু আমি যদি তথ্য না জানি বা শুনতে না পাই, লিসেনিংটা যদি যথাযথ না হয়, তাহলে আমার পদক্ষেপ নেওয়াটাও হবে না। অ্যাক্টিভ লিসেনিং। এবার আমরা দেখব নন ভার্বাল কমিউনিকেশন, অমৌখিক যোগাযোগ। অমৌখিক যোগাযোগ, এখানে মুখে কোনো কথা হবে না, কিন্তু বিভিন্ন প্রকার আকার ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষা প্রকাশ করা হবে। নাম্বার 1, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অভিব্যক্তি। এই ছবিতে একটি মুখের অভিব্যক্তি দেখা যাচ্ছে, এটি কিন্তু একজন ব্যক্তির হাসি মাখা মুখ। এটি আনন্দের লক্ষণ। আমরা যে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে বিভিন্ন প্রকার রিয়াকশন দেওয়া যায়। লাভ রিয়েক্ট, লাইক, অ্যাংরি, কেয়ার, স্যাড। স্যাড রিয়েক্ট মানে কি? কেউ কোনো বিষয়ে দুঃখ পেয়েছে। লাভ রিয়েক্ট মানে সে এর প্রতি অধিক সমর্থন দিচ্ছে। অ্যাংরি মানে এই বিষয়ে সে রাগান্বিত। এগুলো কিন্তু মানুষের ভাষা প্রকাশের মাধ্যম, এগুলো কিন্তু মুখে বলা হচ্ছে না কোনো কিছু। এগুলো বিভিন্ন এক্সপ্রেশনে দেখানো হচ্ছে। ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে মানুষ কমিউনিকেশন করতে পারে। গেস্টার, অঙ্গভঙ্গি। আমরা বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা আমাদের মানে যোগাযোগ করতে পারি। দেখবেন আপনারা যখন আহ হয় আপনার, সে ক্রিকেট ম্যাচ হচ্ছে, ব্যাটসম্যান খুব ভালো ব্যাটস করছে, সো সে একটা সিক্স মারলো, হাফ সেঞ্চুরি করলো, সেঞ্চুরি করলো। তো সে গ্যালারিতে থাকা যারা দর্শক থাকে, সমর্থক থেকে, তাদের উদ্দেশ্যে ব্যাটসম্যানরা কি করে, ব্যাট উঁচিয়ে অভিবাদন জানায়। দর্শকরাও তাতে আনন্দিত হয়। এখানে মুখে কিছুই বলা হচ্ছে না, কিন্তু অঙ্গভঙ্গি করার মাধ্যমে সে আনন্দ প্রকাশ করছে। এটি হচ্ছে গেস্টার। আমরা অনেক সময় হাতের ইশারায় কোনো কিছুতে সম্মতি দেই, আবার কোনো কিছুতে আমরা অসম্মতি জ্ঞাপন করি, সেগুলোও কিন্তু গেস্টার। যেমন এই যে একটি চিহ্ন, এটি হচ্ছে ভিক্টোরি চিহ্ন, মানে বিজয় প্রকাশ করে। এটি একটি চিহ্ন, লাইক প্রকাশ করে, সম্মতি দেওয়া। এটি একটি চিহ্ন, মানে কোনো কিছু জোর দিয়ে বলার ক্ষেত্রে এভাবে নির্দেশনা দেওয়া। তো বিভিন্ন অঙ্গভঙ্গি রয়েছে,
গেস্টার রয়েছে যেখানে আমরা নন ভার্বাল কমিউনিকেশন করতে পারি। ভোকাল টোন, কণ্ঠস্বর, আমরা মুখে কোনো কিছু না বলে কোনো স্বরের মাধ্যমে, অর্থাৎ কোনো শব্দ করার মাধ্যমেও আমরা আহ, আহ, মানে যোগাযোগ স্থাপন করতে পারি। পার্সোনাল স্পেস, ব্যক্তিগত স্থান। নাম্বার 5, আই কন্ট্যাক্ট, চোখের ইশারায়ও নন ভার্বাল কমিউনিকেশন করা যায়। যেমন এইখানে একটি চোখের ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আই কন্ট্যাক্ট, চোখের ইশারা বা চোখের মাধ্যমে যোগাযোগ। আমরা অনেক সময় চোখে ইশারা দিয়েও কাউকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করতে পারি, সেটি নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে মুখের কোনো ব্যবহার হচ্ছে না। অ্যাপ্রোপ্রিয়েট টাচ, উপযুক্ত স্পর্শ, অ্যাপিয়ারেন্স, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ কোনগুলো? ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার, ভোকাল টোন, পার্সোনাল স্পেস, আই কন্ট্যাক্ট, অ্যাপ্রোপ্রিয়েট টাচ, অ্যাপিয়ারেন্স, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে মুখে কোনো কিছু বলা হবে না, তবে মুখের অভিব্যক্তি, অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর, চোখের ইশারায় যোগাযোগ করা যাবে। এবার আমরা দেখব ভিজুয়াল কমিউনিকেশন, বাংলায় চাক্ষুষ যোগাযোগ। অর্থাৎ চোখে আমরা কোনো কিছু দেখে বুঝবো এখানে কি করতে হবে। ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমগুলো রয়েছে, তা হচ্ছে ইউজিং গ্রাফস এন্ড চার্ট, গ্রাফ এবং চার্টের মাধ্যমে যোগাযোগ করা। এইখানে যে ছবি দেখা যাচ্ছে নিচে বাম দিকে, প্রথম ছবিটা হচ্ছে গ্রাফ, তারপর এটা হচ্ছে চার্ট। এর মাঝে কিন্তু তথ্য উপস্থাপন করা হয়। চার্ট হচ্ছে একটা বৃত্তাকার অংশ, এর মাঝে বিভিন্ন পার্ট করা থাকে, কোনটা কত পার্সেন্ট সেটাই চার্টে দেখানো যাচ্ছে। ধরুন আপনি কার লোন দিলেন কত পার্সেন্ট, হোম লোন কত পার্সেন্ট, পার্সোনাল লোন কত পার্সেন্ট, এসএমই লোন কত পার্সেন্ট, তারপর হচ্ছে আপনার আহ এটাকে কি বলা হচ্ছে, আহ স্টুডেন্ট লোন কত পার্সেন্ট। তো এই যে বিভিন্ন প্রকার আপনি ঋণ দিলেন একটা ব্যাংক থেকে, কোন লোন কত পার্সেন্ট বিতরণ করা হলো বা স্যাংশন করা হলো, তার তথ্য সম্বলিত একটি চার্ট করা হয়েছে। এটি হচ্ছে চার্ট। আর গ্রাফটা কি? গ্রাফে বিভিন্ন প্রকার বার দেওয়া আছে। ধরুন আপনি জানুয়ারি মাসে কত টাকা লোন স্যাংশন করলেন, ফেব্রুয়ারি মাসে কত টাকা লোন স্যাংশন করলেন, মার্চ মাসে কত টাকা, এপ্রিল মাসে কত টাকা। এই তথ্যের মাধ্যমে গ্রাফে সেগুলো বার আকারে দেওয়া থাকে, চার্টে সেটা সার্কেল আকারে দেওয়া থাকে। তো গ্রাফ বা চার্টের মাধ্যমে আমরা কি করতে পারি? তথ্য প্রদান করতে পারি, কমিউনিকেশন করতে পারি। এইখানে খেয়াল করে দেখুন, আমাদের হচ্ছে এই ছবিটা আমরা চোখে দেখি, আমরা কি মুখে কোনো কিছু বলছি? এখানে এটা জুম করলে আপনারা দেখতে পারবেন, এই যে পিঙ্ক কালার যে অংশটা, এটা কিন্তু 45%। এগুলো সবগুলো যোগ করলে এই বেগুনি কালারের যে অংশটা, সেটা কিন্তু 35%। এগুলো সবগুলো যোগ করলে কিন্তু 100%, মানে 100% হয়ে যাবে। এই যে তথ্যটা, কোন লোন কত পার্সেন্ট আপনি দিলেন, কত পার্সেন্ট, 45% দিলেন আপনি হাউস লোন, হ্যাঁ, 35% দিলেন আপনি কার লোন, গাড়ি কেনার জন্য। এই যে আপনি ইনফরমেশন গুলো দেখা, এখানে তো আমরা চোখে দেখতেছি, এখানে কেউ কিছু আমাদের বলছে না। ভিজুয়াল প্রেজেন্টেশন, ভিজুয়াল কমিউনিকেশন, অর্থাৎ আমরা চোখে দেখে যে যোগাযোগ করি, চোখে দেখি আমরা তথ্যটা বুঝে ফেলতেছি, এটাই হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। তারপরে দেখেন আর কিভাবে হতে পারে। আরেকটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, কোন একটা বিষয় কিভাবে প্রক্রিয়াকরণ হয় বা এক ধাপ থেকে আরেক ধাপে কিভাবে যায়, সেটিও কিন্তু আমরা দেখে উপলব্ধি করতে পারি। এইখানে আছে প্রসেস ডায়াগ্রাম, খেয়াল করে দেখুন, এইখান থেকে শুরু হয়েছে, এইখানে আছে র ম্যাটেরিয়ালস, সেটা এটা মেশিনারি যে ব্যবহার হচ্ছে, তার পরবর্তীতে এইখানে একটা ফ্লো যাচ্ছে, এইদিকে একটা ফ্লো যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন অ্যাড দেয়, সে প্রাণ ম্যাঙ্গো জুস, এটার একটা অ্যাড দিল। এটা কিভাবে উৎপাদন হয়, মাঝে মাঝে টেলিভিশনে বিজ্ঞাপনে দেখানো হচ্ছে যে বাগানে আম আম বাগান থেকে আম সংগ্রহ করা হয়, সেটা পরিষ্কার করা হয়, মেশিনে ব্যবহার করা হয়, লিকুইড করা হয়, তারপরে সেটিকে বোতলজাত করা হয় অথবা প্যাকেটজাত করা হয়। এই যে একটির পর একটি ধাপ এ অনুসরণ করা হচ্ছে, এটিকে যখন আপনি কোনো একটা চিত্রের মাধ্যমে দেখাবেন, একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবেন, সেটাই হবে কিন্তু প্রসেস ডায়াগ্রাম, প্রক্রিয়াকরণ চিত্র। ধরুন
আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলি আমরা ব্যাংকে? প্রথমে ক্লায়েন্টের এনআইডি কার্ড, বা যদি সে জুনিয়র অল্প বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক না হয়, তাহলে তার জন্ম নিবন্ধন সনদ। তার পরবর্তী সে যদি প্রবাসী হয়, তার পাসপোর্টের কপি, তার পাসপোর্ট সাইজের ছবি, তারপরে তার ঠিকানা সংক্রান্ত প্রমাণক। এরপরে আমাদের একটি ফর্ম থাকে, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, সেই ফর্ম ক্লায়েন্টকে দেওয়া হয়। তিনি সেটি ফিল আপ করেন, ফিল আপ করে ডেস্ক অফিসারের কাছে, ব্যাংকের কর্মকর্তার কাছে দিয়ে থাকেন। এবং এর সাথে প্রাথমিক জমা, কোনো কোনো ব্যাংকে 500 টাকা, কোথাও 1000 টাকা, কোথাও এর বেশি বা কম, সেটি দিতে হয়। পরবর্তীতে অ্যাকাউন্ট ওপেন করা হয়। এই যে একটা প্রসেস, একটি ডকুমেন্টেশন, মানি ডিপোজিট করা, ব্যাংকের ব্রাঞ্চে দাখিল করা, কিংবা অনলাইনে সাবমিট করা, এই যে প্রক্রিয়া, এটি একটি যখন চিত্রের মাধ্যমে দেখানো হয় সেটিকে বলা হয় প্রসেস ডায়াগ্রাম। এই ছবি, এই যে একটা চিত্র, এখানে কেউ কি কোনো কিছু বললো? কিছুই কেউ বলছে না। বাট আমরা এই ছবি দেখে চোখের মাধ্যমেই আমরা সেটি কমিউনিকেট করতে পারছি, অর্থাৎ ভিজুয়াল কমিউনিকেশন। তারপরে দেখেন সাইন, বিভিন্ন প্রকার চিহ্নের মাধ্যমে যোগাযোগ করা যায়। এইখানে দেখুন, আমরা যখন রাস্তায় চলাফেরা করি বা মোটরসাইকেল চালাই কিংবা প্রাইভেট কার চালাই, সেক্ষেত্রে রাস্তায় কিছু চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারি আমাদের কি করা উচিত। এই যে স্টপ, মানে এখানে থামতে হবে। এইখানে দেখুন একটি জিগজ্যাগ দেওয়া আছে। জিগজ্যাগটা মানে কি? গাড়িটা সোজা যাবে, তারপরে বামে টার্ন নিবে, আবার সোজা যাবে। এই চিহ্নটা কি? পার্কিং, সামনে গাড়ি রাখা যাবে। এটা কি? বাইসাইকেল, এদিক দিয়ে সাইকেল চলাচল করতে পারবে। এই চিহ্নটা কি? ইউ টার্ন, এখানে গাড়ি ইউ টার্ন নিতে পারবে। এই চিহ্ন, এখানে লেখা আছে 50, মানে এখানে সর্বোচ্চ গতিসীমা 50, 50-এর ঊর্ধ্বে গতিতে আপনি গাড়ি চালাবেন না। এগুলো হচ্ছে রাস্তার বিভিন্ন ট্রাফিক সিগন্যাল। আবার বিভিন্ন বাতি থাকে, যেমন লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি। লাল বাতি চলাকালীন গাড়ি বন্ধ থাকবে, সবুজ বাতি চলাকালীন গাড়ি চলাচল করবে। এগুলো হচ্ছে সাইন। শুধু ট্রাফিক সাইন না, এর বাইরে আরো অনেক ধরনের সাইন রয়েছে যা আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। এইখানে কেউ আপনাকে কিছু বলছে না, কিন্তু রাস্তার পাশে যে সাইনটি দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে, সেটি দেখি ড্রাইভার বুঝতে পারে তার কি করা উচিত। আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিই বিআরটিএ তে, তখনই কিন্তু এই চিহ্নগুলা ওখানকার পরীক্ষা পরিচালনাকারী যে বোর্ড থাকে, তারা আবেদনকারীকে জিজ্ঞেস করে যে এই চিহ্ন দ্বারা আপনি কি বুঝতে পারছেন, এই চিহ্ন দ্বারা কি বুঝতে পারছেন। তো সাইন কিন্তু আপনার, এই সাইনগুলো কেউ কাউকে কোনো কিছু বলছে না, বাট এই সাইন দেখে আমরা বুঝতে পারি আমাদের কি করা উচিত। তার মানে এটা একটা কমিউনিকেশনের মাধ্যম। আর এই কমিউনিকেশনকে বলা হয় ভিজুয়াল কমিউনিকেশন, চাক্ষুষ যোগাযোগ। আমরা চোখে দেখেই উপলব্ধি, মানে সিদ্ধান্ত নেব আমাদের কি করা উচিত। তারপরে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স এটি একটি সংক্ষিপ্ত, ইনফরমেশনকে সংক্ষেপে বলা হয় ইনফো, আর গ্রাফিক্স মানে তো গ্রাফিক্স, তথ্যচিত্র। ইনফোগ্রাফিক্স হচ্ছে তথ্য গ্রাফিক্স, যেখানে গ্রাফিক্স এর সাথে আপনার ইনফরমেশন থাকবে। এটি হচ্ছে ইনফোগ্রাফিক্স। খেয়াল করে দেখুন, এই যে এই ছবিতে 1 2 3 4, ওয়ানে আছে সোশ্যাল মিডিয়া, 2 মার্কেটিং, 3 টিম ওয়ার্ক, 4 শপ অনলাইন। এই যে ছবিগুলো দেখানো হয়েছে, এখানে গ্রাফিক্স আছে, আবার এখানে বিভিন্ন প্রকার তথ্য আছে, যেমন সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং সংক্রান্ত তথ্য আছে, অনলাইন শপিং সংক্রান্ত তথ্য আছে, টিম ওয়ার্ক দলগত কাজ করার বিভিন্ন তথ্য আছে। তো এই তথ্যগুলো এই ছবিতে দেখানো হয়েছে। তাহলে তথ্য, এটা একদিকে একটা গ্রাফিক্স, দ্বিতীয়ত এখানে আছে কি? ইনফরমেশন। তো ইনফোগ্রাফিক্স মানে কি? ইনফোগ্রাফিক্স হচ্ছে আমাদের গ্রাফিক্স এর মধ্যে তথ্য ইনক্লুড করে যখন দেয়, সেটি হয়ে যাচ্ছে ইনফোগ্রাফিক্স। তাহলে এই জায়গায় 4টি ছবি আছে। একটি হচ্ছে চার্ট এবং গ্রাফের মাধ্যমে আমরা তথ্য, মানে ভিজুয়াল কমিউনিকেশন করতে পারি। 2, প্রসেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা ভিজুয়াল কমিউনিকেশন করতে পারি। সাইন এর মাধ্যমে আমরা ভিজুয়াল কমিউনিকেশন করতে পারি। ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আমরা ভিজুয়াল কমিউনিকেশন করতে পারি। এই যে যতগুলো মাধ্যম রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা ভিজুয়াল কমিউনিকেশন করি। ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে আমরা চোখে দেখে আমরা যে যোগাযোগ স্থাপন করি, যেখানে মুখে কোনো কিছু বলা হবে না, অর্থাৎ এখানে কোনো ভার্বাল কমিউনিকেশন হবে না। আপওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগ, এটি কি জিনিস?
যেখানে প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, সেটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। এইখানে একটি ছবি দেখুন বাম দিকে। এখানে একজন ব্যাংকারকে দেখানো যাচ্ছে, যার হাতে একটি ব্রিফকেস আছে, সে সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উপরে উঠতেছে। এই যে অ্যারো চিহ্ন, এটি ধীরে ধীরে উপরে যাচ্ছে। আপওয়ার্ড মানে কি? ঊর্ধ্বমুখী। কমিউনিকেশন অর্থ যোগাযোগ। আপওয়ার্ড কমিউনিকেশন ঊর্ধ্বমুখী যোগাযোগ। আপওয়ার্ড কমিউনিকেশন ঊর্ধ্বমুখী যোগাযোগ। তাহলে কি বোঝা যাচ্ছে? প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা নিম্ন স্তরের, অর্থাৎ জুনিয়র লেভেলের, তারা সিনিয়র বা টপ অথরিটির সাথে বা সুপিরিয়র অথরিটির সাথে যোগাযোগ করবে। এই যোগাযোগের মাধ্যমটাই হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। আরো একটি ছবি আছে দেখেন। এইখানে নিচে আছে কি, ডান দিকে যে ছবিটা, নিচে আছে সাবঅর্ডিনেট আর উপরে আছে সুপিরিয়র। তাহলে সাবঅর্ডিনেট যখন সুপিরিয়র সাথে যোগাযোগ করে, সেটি হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। এই আপওয়ার্ড কমিউনিকেশন কিভাবে হতে পারে? ওয়ান, পারফরমেন্স রিপোর্ট। আমরা যে কর্ম সম্পাদন করি, তার যে প্রতিবেদন হয়, সেই পারফরমেন্স রিপোর্টের মাধ্যমেও আপওয়ার্ড কমিউনিকেশন করা যায়। নাম্বার টু, ফোকাস গ্রুপ। কয়েকটি গ্রুপে বা দলে টিমগুলোকে ভাগ করে দেওয়া যায়। এই ভাগ করে যখন দেওয়া যায়, এক একটি গ্রুপের সাথে অথরিটি মানে গ্রুপের সদস্যরা সিনিয়র অথরিটির সাথে যোগাযোগ করবে। এটি আপওয়ার্ড কমিউনিকেশন। আরেকটি হচ্ছে মিটিং করা, সভা ডেকে, অর্থাৎ কোনো একটি হল রুম বা বোর্ড রুমে মিটিং ডাকা, যেখানে সিনিয়র ম্যানেজমেন্টের প্রতিনিধিরা থাকবে, জুনিয়ররা তাদেরকে প্রশ্ন করবে। হ্যাঁ, বিভিন্ন শাখা উপশাখা, ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, জোনাল অফিস, রিজিওনাল অফিস, ডিভিশনাল অফিস থেকে প্রতিনিধিরা আসবে। তারা সিনিয়র ম্যানেজমেন্টকে বিভিন্ন প্রকার বিষয়ে অবগত করবে। এই যে যোগাযোগ, এটি হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন, যেখানে প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে। এর বিপরীত হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা কি জিনিস? নিম্নমুখী যোগাযোগ, অর্থাৎ যোগাযোগটা নিচের দিকে আসবে। কিভাবে সেটা? প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষ হতে তথ্য বা বার্তা যখন সাংগঠনিক কাঠামোর নিম্ন স্তরের ব্যক্তিদের নিকট সরবরাহ করা হয়, তাকে নিম্নমুখী যোগাযোগ বলে। অর্থাৎ আপনার ব্যাংকের এমডি আপনার সাথে কথা বলবে, এটি কিন্তু ডাউনওয়ার্ড কমিউনিকেশন। যখন আপনি আপনার ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টর বা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে, আপনি যখন কথা বলবেন অ্যাজ এ এমপ্লয়ি, সেটি হবে আপওয়ার্ড কমিউনিকেশন। আর আপনার ম্যানেজিং ডিরেক্টর বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিএফও, তারা যখন আপনার ব্রাঞ্চে যোগাযোগ করে কথা বলবে, সেটি হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন তার নিম্ন স্তরের ব্যক্তিদের সাথে যোগাযোগ করে, সেটি হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এই ডাউনওয়ার্ড কমিউনিকেশন করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে নাম্বার ওয়ান, আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন কমপ্লিটলি। সম্পূর্ণরূপে তথ্যটা বুঝতে হবে। নাম্বার টু, চুজ দ্য বেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। ধরুন, আপনি টেলিফোনে কথা বলতে পারেন, আপনি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনি ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনি জুম মিটিং করেও যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ভাবেই যোগাযোগ করা সম্ভব। এর মাঝে কোন মাধ্যমটা আপনার জন্য বেস্ট, সেই বেস্ট মাধ্যমটা পছন্দ করতে হবে এবং ওই মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন। নাম্বার থ্রি, রিফ্লেক্টিং ট্রু ফ্যাক্টস। প্রতিষ্ঠানের সত্য যে ঘটনাগুলো রয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে ট্রু ফ্যাক্টস গুলো রয়েছে, সেগুলো যেন আপনার আলোচনার মাধ্যমে ফুটে ওঠে। নাম্বার ফোর, সেট অ্যাসাইড টাইম ফর ক্লারিফিকেশন অ্যান্ড কোশ্চেন। আপনার আলোচনা শেষে বা কমিউনিকেশন শেষে কিছু সময় রাখতে হবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য। আপনি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর আপনার সাবঅর্ডিনেটদের সাথে যোগাযোগ করলেন, কিন্তু তাদের কোনো প্রশ্ন করার বা মতামত প্রকাশ করার কিংবা অভিমত জানানোর সুযোগ দিলেন না, তাহলে কমিউনিকেশনটা
প্রপার হবে না। ডাউনলোড কমিউনিকেশনে আপনাকে সময় রাখতে হবে ক্লারিফিকেশন এবং কোশ্চেনের জন্য। সেট অ্যাসেট টাইম, আপনাকে প্রশ্ন এবং উত্তরের জন্য বা মতামত দেওয়ার জন্য সময় রাখতে হবে। এবার আমরা দেখব হরাইজন্টাল কমিউনিকেশন বা আনুভূমিক যোগাযোগ। এখানে একটি ছবি দেখানো হচ্ছে, দেখুন প্রোডাকশন ম্যানেজার প্রসেসিং ম্যানেজার সাথে পার্চেসিং ম্যানেজার যে ক্রয় করে তার সাথে যোগাযোগ করতেছে, প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার যে তার সাথে যোগাযোগ করতেছে, প্রোডাকশন ম্যানেজার এইচআর ম্যানেজার যিনি মানব সম্পদ দেখেন তার সাথে যোগাযোগ করতেছে, আবার প্রোডাকশন ম্যানেজার অ্যাকাউন্ট অফিসার যে তার সাথে যোগাযোগ করতেছে। আবার এইখানে দেখেন পার্চেসিং ম্যানেজার যে কোনো কিছু কেনাকাটার সাথে জড়িত যে ক্রয় ব্যবস্থাপক তিনি প্রোডাকশন ম্যানেজারের সাথে যোগাযোগ করতেছে, মার্কেটিং ম্যানেজারের সাথে যোগাযোগ করতেছে, এইচআর ম্যানেজারের সাথে যোগাযোগ করতেছে, অ্যাকাউন্ট অফিসারের সাথে যোগাযোগ করছে, এবং পাবলিক রিলেশন অফিসার বা জনসংযোগ কর্মকর্তা যিনি আছে তার সাথেও যোগাযোগ করতেছে। হরাইজন্টাল কমিউনিকেশনে এই বিষয়টি থাকবে। আপনারা পরীক্ষায় উত্তর করার ক্ষেত্রে ওই যেটা উত্তর লিখবেন তার সাথে চার্ট বা গ্রাফ দেওয়ার চেষ্টা করবেন। যদি হরাইজন্টাল কমিউনিকেশনের প্রশ্ন আসে, প্রশ্নের উত্তরে এই গ্রাফ মানে এই চার্টটিও আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া সম্ভব। অর্থাৎ আপনি যদি আপনার উত্তরের সাথে চার্ট, গ্রাফ, ডায়াগ্রাম এগুলো দিতে পারেন বা টেবিল এগুলো দিতে পারেন, তাহলে ওই খাতাটা দেখতে অন্যান্য এক্সামিনের চেয়ে একটু ব্যতিক্রম হবে এবং আপনি ভালো মার্ক পাবেন এবং প্রথম চেষ্টাতেই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আমরা এজ এ ব্যাংকার এই পরীক্ষা দিচ্ছি কেন? যাতে আমরা এই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, সার্টিফিকেট পেতে পারি, প্রাইজ মানি বা সম্মানী পেতে পারি, এবং আমাদের পেশাগত জীবনে আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি হয়। হরাইজন্টাল কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন করার ক্ষেত্রে কিছু এলিমেন্ট প্রয়োজন আছে। টু মেক হরাইজন্টাল কমিউনিকেশন ইফেক্টিভ, দ্য ফলোইং এলিমেন্টস আর রিকোয়ার্ড। আপনার হরাইজন্টাল কমিউনিকেশনকে যদি কার্যকর করতে হয়, আপনার এই বিষয়গুলো আপনার রাখতে হবে। নাম্বার ওয়ান, রিকগনিশন অফ দ্য ইফেক্টিভনেস অফ হরাইজন্টাল কমিউনিকেশন। অর্থাৎ হরাইজন্টাল কমিউনিকেশনের কার্যকারিতাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। নাম্বার টু, এ ওয়ে অফ কুইক রেজুলেশন টু অ্যান ইমিডিয়েট প্রবলেম। তাৎক্ষণিক যদি কোনো একটা সমস্যা আপনি ফেস করেন, সেটার কুইক রেজুলেশন মানে দ্রুত সমাধান করতে হবে আপনাকে। নাম্বার থ্রি, এ বেটার ওয়ে অফ ডিরেক্ট সুপারভিশন। আপনি যে সুপারভাইজ করবেন, আপনি সিনিয়র অথরিটি হিসাবে আপনার জুনিয়রদেরকে যে সুপারভাইজ করবেন, তদারকি করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বেটার ওয়ে ফলো করতে হবে। নাম্বার ফোর, স্ট্রিক্ট ডিসিপ্লিন ইন দ্য লাইনস অফ কমিউনিকেশন। যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে, এখানে আপনাকে একটা শক্ত দৃঢ় শৃঙ্খলা রক্ষা করতে হবে। স্ট্রিক্ট ডিসিপ্লিন, আপনি যা কিছু করবেন আপনাকে ডিসিপ্লিন রক্ষা করে করতে হবে। নাম্বার ফাইভ, ক্লিয়ার মিনিং অ্যান্ড অবজেক্টিভ। আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, আপনার প্রতিষ্ঠানের অর্থ কি, এগুলোর স্বচ্ছতা থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, ক্লিয়ার মিনিং অ্যান্ড অবজেক্টিভস। নাম্বার সিক্স, স্মুথ মিডিয়ামস অফ ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন। আমরা যোগাযোগ যে শুধু এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে করি তা না, একই অফিসে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট, রিকভারি ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, লোন ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, বিভিন্ন প্রকার ডিপার্টমেন্ট রয়েছে। এই ডিপার্টমেন্টের গুলার মধ্যে মানে আন্তঃবিভাগ যে যোগাযোগ হয় সেটিও আপনাকে স্মুথ রাখতে হবে। স্মুথ মিডিয়াম অফ ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন, এই পার্টগুলো যদি সম্পাদন করা যায়, তাহলে হরাইজন্টাল কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে। তা না হলে ইফেক্টিভ করা যাবে না। যদি প্রশ্ন আসে, হোয়াট আর দ্য ফলোইং এলিমেন্টস, হ্যাঁ, টু মেক হরাইজন্টাল কমিউনিকেশন ইফেক্টিভ, একটি হরাইজন্টাল কমিউনিকেশনকে ইফেক্টিভ করার জন্য কি কি এলিমেন্ট প্রয়োজন? উত্তর হবে রিকগনিশন অফ দ্য ইফেক্টিভনেস অফ দ্য হরাইজন্টাল কমিউনিকেশন। নাম্বার টু, এ ওয়ে অফ কুইক রেজুলেশন
to an immediate problem. Number three, a better way of direct supervision. Number four, a strict discipline in the lines of communication. Number five, clear meaning and objective. Number six, a smooth medium of interdepartmental communication. এবং এই উত্তরের সাথে এই ছবিটি বা চিত্রটি দিলে আরো সুন্দর হবে। পরবর্তী বিষয়, দ্য পারপাস অফ এক্সটার্নাল কমিউনিকেশন। আমরা বলেছিলাম ইন্টারনাল কমিউনিকেশন এবং এক্সটার্নাল কমিউনিকেশন। এক্সটার্নাল কমিউনিকেশন হচ্ছে বাহ্যিক যোগাযোগ, আর ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। একটা প্রতিষ্ঠান যখন অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেটি হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। আর একটি প্রতিষ্ঠান যখন তার নিজ প্রতিষ্ঠানের সাথে ভিতরেই বিভিন্ন শাখা উপশাখা বিভাগের সাথে যোগাযোগ করে সেটি হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। দ্য পারপাস অফ এক্সটার্নাল কমিউনিকেশন। এক্সটার্নাল কমিউনিকেশন বা বাহ্যিক যোগাযোগ করার উদ্দেশ্য কি? নাম্বার ওয়ান, মেনটেনিং গুড রিলেশনস উইথ দ্য এক্সিস্টিং কাস্টমার। আপনি যদি আপনার কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ না করেন তাহলে আপনার সম্পর্ক ভালো থাকবে না। আর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে বিজনেস ডাউন হয়ে যাবে। এই কারণে আপনার এক্সটার্নাল কমিউনিকেশন করা হয় কেন? গুড রিলেশন, সুসম্পর্ক রাখার জন্য। কার সাথে? গ্রাহকের সাথে। আপনি দেখবেন মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের বিভিন্ন অফার সম্পর্কে আমাদের মেসেজ দেয়। বিভিন্ন ব্যাংক কি করে? টেলিভিশনে, ফেসবুকে, কিংবা প্রিন্ট মিডিয়ায় অর্থাৎ নিউজ পেপারের মাধ্যমে যখন তারা কোনো ডিপিএস বা কোনো এফডিআর অথবা কোনো আকর্ষণীয় লোন সুবিধা আহ, চালু করে সেগুলোর বিজ্ঞাপন দিয়ে থাকে। এর মাধ্যমে কি করে? তথ্য জনগণের কাছে সব প্রকাশ করে। এতে কি হয়? রিলেশন, গ্রাহকের সাথে রিলেশন বিল্ড আপ হয়। মেনটেনিং গুড রিলেশন উইথ এক্সিস্টিং কাস্টমার্স। নাম্বার টু, শেয়ারিং নিউজ অ্যান্ড ডেভেলপমেন্টস অ্যাবাউট দ্য বিজনেস। ধরেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেটি এর একটি গ্রুপ অফ কোম্পানিও বটে। স্কয়ারের অনেক পণ্য রয়েছে। স্কয়ার টয়লেটারিজ রয়েছে, যেমন মেরিল সাবান। স্কয়ারের ঔষধ রয়েছে, যেমন আমরা জ্বর হলে এইস খেয়ে থাকি ট্যাবলেট, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ। স্কয়ারের হসপিটাল রয়েছে, স্কয়ারের এভিয়েশন রয়েছে, আবার আরো অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে একটি গ্রুপ অফ কোম্পানির আওতায়। এখন কথা হচ্ছে, ধরুন স্কয়ার ফার্মাসিউটিক্যালস নতুন একটি ফ্যাক্টরি স্থাপন করলো। এই সংবাদ সে জনগণের কাছে প্রকাশ করলো পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বা সংবাদ সম্মেলনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এতে হবে কি? এই নিউজটা জনগণের কাছে যখন পৌঁছে যাবে, এই প্রতিষ্ঠান সম্পর্কে জনগণের কাছে একটি ভালো পজিটিভ ইমেজ তৈরি হবে, গুডউইল বাড়বে, যেটি আবার তার শেয়ার মার্কেটে এসে প্রভাব পড়বে। ওই যে কোম্পানির সম্পর্কে ভালো সংবাদ শোনা যায়, তার প্রসপেক্ট ভালো, তার শেয়ারের মূল্যও বাজারে বেশি থাকে। তো শেয়ারিং নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাবাউট দ্য বিজনেস, এর জন্য আমাদের এক্সটার্নাল কমিউনিকেশন করতে হয়। বিল্ডিং অ্যান্ড মেনটেন ব্র্যান্ড ইমেজ, একটি ভালো প্রতিষ্ঠানের মূল্য মানে ব্র্যান্ড সম্পর্কে জনগণকে জানাতে গেলে আপনার কমিউনিকেশন করতে হয়। আমাদের দেশে ইলেকট্রনিক্স এর আহ, মানে বড় বড় যে ব্র্যান্ড গুলো রয়েছে এগুলো অধিকাংশই দেশের বাইরের প্রতিষ্ঠানে। দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালটন, তো আরো কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান রয়েছে। ইলেকট্রনিক্স এর যে টপ ব্র্যান্ড গুলো রয়েছে, যেমন সিঙ্গার, এলজি, বাটারফ্লাই, প্যানাসোনিক, তো আরো যে ধরনের ইলেকট্রনিক্স রয়েছে, এই ইলেকট্রনিক্স গুলোর ব্র্যান্ড ইমেজ রয়েছে। তো এই ব্র্যান্ড ইমেজ এক্সটার্নাল কমিউনিকেশন করা হয় কেন? ব্র্যান্ড ইমেজ ভালো রাখার জন্য। কমিউনিকেটিং উইথ স্টেক হোল্ডার, একটি প্রতিষ্ঠানের অনেক ধরনের স্টেক হোল্ডার রয়েছে। ধরুন সোনালী ব্যাংক পিএলসি, যেটি আগে বলা হতো সোনালী ব্যাংক লিমিটেড। তো এই প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার কারা? যেহেতু এটি একটি কমার্শিয়াল ব্যাংক, তাহলে বাংলাদেশ ব্যাংক এর একজন রেগুলেটরি অথরিটি, আবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগও এর একটি স্টেক হোল্ডার। এর পাশাপাশি আরো যত সরকারি প্রতিষ্ঠানের সাথে এর সম্পর্ক রয়েছে তারা হচ্ছে এর স্টেক হোল্ডার। তো এই স্টেক হোল্ডারদের কাছে তথ্য
দেওয়া হয় বা কমিউনিকেট করা হয়। তো এই স্টেক হোল্ডারদের সাথে যখন যোগাযোগ স্থাপন করা হয় সেটি তো এক্সটার্নাল কমিউনিকেশন, বাহ্যিক যোগাযোগ। এইখানে দেখুন একটি ছবি দেখানো হয়েছে, উপরে লেখা আছে সোশ্যাল মিডিয়া। আমরা এখানে কি করি, এখানে অনেক ধরনের লোক বসে আছে, কারো হাতে মোবাইল ফোন, কারো হাতে ট্যাব, কারো হাতে ল্যাপটপ, কারো হাতে নোটবুক। এরা কি করে ব্যাংকের পক্ষ থেকে বা একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা যোগাযোগ করি। এই দেখুন কি করি, আমরা কোনো তথ্য শেয়ার দেই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে কিংবা লিঙ্কডইনে কিংবা ইউটিউবে। আমরা চ্যাট করতে পারি মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা ইমেল করতে পারি, আমরা অডিও কলেও কথা বলতে পারি, আমরা ভিডিও কলেও কথা বলতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইখানে একটি গ্লোব বা বিশ্ব মানচিত্র দেখানো হচ্ছে। গ্লোবালাইজেশনের যুগ, এইখানে পুরো বিশ্ব এখন কিসের মুঠোয়, হাতের মুঠোয় চলে এসেছে। আপনি আপনার ঘরে বসে কিংবা আপনার অফিসে বসে বিশ্বের যে কোনো প্রান্তে আপনি সহজেই যোগাযোগ করতে পারেন। এক্সটার্নাল কমিউনিকেশন কি করা হচ্ছে তাহলে, কেন এক্সটার্নাল কমিউনিকেশন আমরা করব? মেনটেনিং গুড রিলেশন ship with existing customers. Number two, sharing news and developments about the business. Number three, building and maintain brand image. Number four, communicating with stakeholders. এবার আমরা দেখব এক্সটার্নাল কমিউনিকেশন করার মেথড গুলো কি কি। মেথডস অফ এক্সটার্নাল কমিউনিকেশন, বাহ্যিক যোগাযোগের উপায়গুলো কি কি। নাম্বার ওয়ান, ডিরেক্ট মিটিং। নাম্বার টু, অডিও ভিজুয়াল অ্যান্ড অ্যাডস, মানে অডিও হবে ভিডিও হবে, অডিও ভিজুয়াল। নাম্বার থ্রি, ইমেইল, নিউজ লেটার। নাম্বার ফোর, কোম্পানি ওয়েবসাইট। কোম্পানির ওয়েবসাইটেও কিন্তু যোগাযোগ করা যায়। ওয়েবসাইটে ওই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নাম্বার দেওয়া থাকে, ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম্বার দেওয়া থাকে, পাবলিক রিলেশন অফিসারের নাম্বার দেওয়া থাকে। এসব কোন নাম্বার সংগ্রহ করে সেখানেও যোগাযোগ করা সম্ভব। ইমেল, ইমেল পাঠিয়েও এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যোগাযোগ করা সম্ভব। অডিও ভিজুয়াল, এটা আপনি সরাসরি অডিও কিভাবে, আপনি টেলিফোনে কল দিয়েও আপনি যোগাযোগ করতে পারেন, আপনি মোবাইল ফোনে কল দিয়েও যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি ভিডিও কল দেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে অথবা ইমোতে, তাহলে সেটি হবে অডিও ভিজুয়াল। আচ্ছা, ডিরেক্ট মিটিং, আপনি একটি মিটিং করতে পারেন আপনার প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে, সেটিও হবে এক্সটার্নাল কমিউনিকেশন। সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, টেলিগ্রাম হতে পারে, টিকটক হতে পারে। বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় আপনি যোগাযোগ করতে পারবেন, আপনি আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে ফোন কলস এন্ড এসএমএস, আপনি ফোনে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন কিংবা আপনি একটি এসএমএস পাঠিয়েও যোগাযোগ করতে পারবেন। আমরা যখন ব্যাংকে ট্রানজেকশন করি, আমরা টাকা জমা দিলে টাকা জমা দেওয়ার কিছু সময় পর আমাদের ফোনে মেসেজ চলে আসে যখন এটি অনলাইনে পোস্টিং হয়, এটিও তো একটি যোগাযোগ। আবার আমরা যখন চেকের মাধ্যমে টাকা উত্তোলন করি বা এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করি অ্যাকাউন্ট থেকে, উত্তোলন করার কিছুক্ষণ পরেই আমাদের ফোনে মেসেজ চলে আসে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে বা উত্তোলন করা হয়েছে। আর যখন টাকা জমা দেই তখন কি হয়, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, তো আপনার অ্যাকাউন্ট টাকা জমা করা হয়েছে। তাহলে এসএমএস এর মাধ্যমে তথ্য প্রদান করা যায়, কমিউনিকেশন করা সম্ভব। তারপরে কি আছে, সেভেন, বিল বোর্ডস এন্ড পোস্টার। আপনি দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কোম্পানির প্রচারণার জন্য পোস্টার দেয় বিভিন্ন এলাকাতে, জনবহুল স্থানে, বাস স্ট্যান্ড, রেল স্ট্যান্ড, হসপিটাল, স্কুল, কলেজ, সুপার শপ, এরকম যেখানে জনগণের যাতায়াত হয়, সমাগম হয়, সেখানে পোস্টার দিয়ে থাকে। এই পোস্টারে তারা তাদের তথ্য দিয়ে থাকে। আবার ঢাকা শহরে বা বিভাগীয় শহরে কিংবা জেলা শহরে দেখবেন বিলবোর্ড, বড় একটি বোর্ড স্থাপন করা থাকে, যেখানে ওই কোম্পানি, ওই ব্যাংক বা ওই আর্থিক প্রতিষ্ঠানের বা ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির বা ওই বিজনেসের, যে কোনো বিজনেসের তার পণ্য ও সেবা সম্পর্কে তথ্য দেওয়া থাকে। বিলবোর্ড, এই বিলবোর্ডের মাধ্যমে এক্সটার্নাল কমিউনিকেশন করা সম্ভব। দেন স্পন্সরশিপ,
আচ্ছা, পৃষ্ঠপোষকতা দেখবেন যখন কোনো ক্রিকেট ম্যাচ হয়, ফুটবল ম্যাচ হয়, গ্যালারির মানে স্টেডিয়ামে, ক্রিকেট মানে স্টেডিয়ামের যে বাউন্ডারি, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ থাকে। তাদের ওই প্রতিষ্ঠানগুলোর কি করে তারা এই টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা করে, বিনিময়ে তাদের ওই প্রতিষ্ঠানের লোগো বা প্রোডাক্টের ছবি স্টেডিয়ামের চারদিকে দেখানো হয়। আবার টেলিভিশনের স্ক্রিনেও দেখানো হয়। আবার তারা যে প্লেয়াররা যে জার্সি পরিধান করে, সেখানেও সেটি ওই প্রতিষ্ঠানের লোগো ছাপানো থাকে। এগুলো হচ্ছে স্পন্সরশিপ, পৃষ্ঠপোষকতা। অর্থাৎ আপনি অর্থ প্রদান করবেন একটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা বা খেলাধুলার সংগঠনকে, সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার পণ্য সম্পর্কে তথ্য তারা প্রদর্শন করবে, এটি স্পন্সরশিপ। এইখানে যে ছবি দেখানো হচ্ছে, এখানে দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানে অ্যাপস সম্পর্কে দেখানো হচ্ছে। এটা হচ্ছে গুগল। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। এটা ফেসবুক, যার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এটি হচ্ছে ইউটিউব, এর বাংলাদেশি একজন সহ প্রতিষ্ঠা ছিল জাভেদ করিম। এটি কি টিকটক, সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি কি ইনস্টাগ্রাম, এটি টুইটার, এটি ইমেইল, এটি টেলিগ্রাম। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসের এখানে সাইন বা আইকন গুলো দেখানো হচ্ছে। এই ইমেল বিভিন্ন ভাবে হতে পারে, সরকারি ইমেলও হতে পারে, আবার গুগলের যে ইমেল সিস্টেম সেটি জিমেল হতে পারে। আরো আছে হটমেইল, আছে ইয়াহু মেইল, আছে বিভিন্ন ধরনের ইমেল সার্ভার রয়েছে। এগুলো হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশনের মাধ্যম, মেথড অফ এক্সটার্নাল কমিউনিকেশন। তাহলে এক্সটার্নাল কমিউনিকেশন কি কি? ডিরেক্ট মিটিং, অডিও ভিজুয়াল অ্যান্ড অ্যাডস, ইমেল নিউজলেটার্স, কোম্পানি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ফোন কলস অ্যান্ড SMS, বিলবোর্ডস অ্যান্ড পোস্টার্স, স্পন্সরশিপ। এবার আমরা দেখব ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ। একটি প্রতিষ্ঠান যখন তার নিজের অন্য কোনো অফিসের সাথে, অর্থাৎ হেড অফিস যখন ব্রাঞ্চ অফিস, সাব ব্রাঞ্চ অফিস, জোনাল অফিস, ডিভিশনাল অফিস, রিজিওনাল অফিসের সাথে যোগাযোগ করবে, সেটি হবে ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ। অর্থাৎ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যদি পল্লবী শাখার সাথে যোগাযোগ করে, কিংবা রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সাথে যোগাযোগ করে, কিংবা বরিশাল জোনাল অফিসের সাথে যোগাযোগ করে, কিংবা যশোর রিজিওনাল অফিসের সাথে যোগাযোগ করে, এগুলো হবে ইন্টারনাল যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ মাধ্যম, ইন্টারনাল কমিউনিকেশন। এই ইন্টারনাল কমিউনিকেশনের কি কি ধরন রয়েছে দেখুন। মেথডস অফ ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম। ওয়ান, ওয়ান অন ওয়ান টকিং, যার সাথে যোগাযোগ করা হবে তার সাথেই কথা বলা। নাম্বার টু, গ্রুপ মিটিং, একটি গ্রুপে মিটিং কল করা। নাম্বার থ্রি, গ্রুপ কল, এখন তো জুম অ্যাপের মাধ্যমে গ্রুপ কলিং করা যায়, অথবা মেসেঞ্জারের মাধ্যমে গ্রুপ কল দেওয়া সম্ভব, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্রুপ কল দেওয়া সম্ভব। অর্থাৎ একই সাথে একাধিক ব্যক্তি যখন কথা বলে কোনো কলে, সেটি হবে গ্রুপ কল। নাম্বার ফোর, টেক্সট মেসেজ, মেসেজ দিয়েও যোগাযোগ করা সম্ভব এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে। নাম্বার ফাইভ, ইমেল, ইমেল করেও ইন্টারনাল কমিউনিকেশন করা সম্ভব। হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে মেইল আসতে পারে, অথবা অডিট ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মেইল যেতে পারে, অথবা অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে প্ল্যানিং ডিপার্টমেন্টেও ইমেল করা যেতে পারে। এটা হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন ইমেইলের মাধ্যমে। দেন সোশ্যাল মিডিয়া চ্যাট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টেলিগ্রাম, এগুলোর মাধ্যমেও কথা বলা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা। নাম্বার সেভেন, অফিসিয়াল লেটার, এটা হচ্ছে দাপ্তরিক চিঠিপত্র দেওয়া, অফিসিয়াল লেটার। আপনার এক দপ্তর থেকে আরেক দপ্তরে চিঠি পাঠানো, পত্র দেওয়া। নাম্বার এইট, ভিডিও কলস, আপনি ভিডিও কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন।
এটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন, অনানুষ্ঠানিক যোগাযোগ। ইনফর্মাল কমিউনিকেশন মানে কি, যেখানে ফর্মালিটিস মেনটেন করা হয় না, অফিসিয়াল ডেকোরাম মেনটেন করা হয় না, সেটি হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন কিভাবে হতে পারে? সিঙ্গেল স্ট্র্যান্ড, যেখানে দুইজন ব্যক্তি, এই যে এখানে ছবি দেখানো হয়েছে, কথোপকথন করছে। নাম্বার টু, গসিপ চেইন। নাম্বার থ্রি, প্রবাবিলিটি। নাম্বার ফোর, ক্লাস্টার চেইন। দুইজন বা তিনজন বা তারও বেশি ব্যক্তিরা মিলে যখন যোগাযোগ করে, এবং যেখানে অফিসিয়াল ডেকোরাম মেনটেন করা হয় না, সেটি হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন, অনানুষ্ঠানিক যোগাযোগ। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ক্লাসটি সরবরাহ করা হয়েছে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইখানে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন বিষয়, ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সংক্রান্ত ক্লাস, ব্যাংকিং ডিপ্লোমার আবেদন পদ্ধতি, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষা প্রস্তুতির বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করা হয়, এবং ভিডিও ম্যাটেরিয়াল সরবরাহ করা হয়। পাশাপাশি আমরা সাজেশনও দিয়ে থাকি পরীক্ষার পূর্বে। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার 01794072733। আমি রাজীব খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার নিয়মিত ক্লাস করবেন এবং প্রস্তুতি নেবেন। আপনাদের সবার ভালো প্রস্তুতি, পরীক্ষায় সফলতা কামনা করে এখানেই আজকের বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্লাসটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।